আচ্ছা আচ্ছা। ডেবিট ক্রেডিট বলতে আপনি আগে যে আমাদের ডেবিট ক্রেডিট করিয়েছেন ওইটাই? হ্যাঁ ওটাই। তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমি একবার একটু বলে দিই। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হচ্ছে একটা তোমার ডেবিট কার্ডে তোমার নিজের টাকা থাকে, ক্রেডিট কার্ডে ব্যাংক তোমাকে লোন দেয়। ঠিক আছে, ব্যাংক তোমাকে ঋণ দেয়, সেটা তুমি খরচ করো। এবং ব্যাংক যদি তোমাকে ঋণ দিচ্ছে তার জন্য তোমরা মানে তোমাদের কাছ থেকে কিছু ইনসেন্টিভ ওরা নেয়। ইনসেন্টিভ বলছি, ইন্টারেস্ট, কিছু ইন্টারেস্ট ওরা নেয়। ঠিক আছে, এটাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের বেসিক পার্থক্য। আর তাছাড়া আচ্ছা দেখুন স্যার, হ্যাঁ, আরেকটা তো যে মাস্টার কার্ড। মাস্টার কার্ডটা এক ধরনের ডেবিট ক্রেডিট কার্ড। ঠিক আছে, আচ্ছা। ওইগুলো নাম, এক একটা নাম, এক একটা হ্যাঁ, ব্যাংক এক একটা। মাস্টার কার্ড ডেবিট কার্ডেরও নাম হয়, ক্রেডিট কার্ডেরও নাম ডেবিট হয়। কার্ড না, এটা হ্যাঁ উনি ভালো বলতে পারবেন, অ্যাকচুয়ালি আমি অতটা জানি না। না না না, আমি সেটা বলছি না, আমি বলছি দুটোই মাস্টার কার্ড হয়, ডেবিট আচ্ছা আচ্ছা কার্ডেরই আচ্ছা। হয়। ও বেসিক পার্থক্যটা কি থাকে মাস্টার কার্ডের সাথে নর্মাল কার্ডের? বেসিক পার্থক্য কিছু না, একটা লিমিট থাকে, হয়তো কোনোটাতে 40,000 উইথড্রল লিমিট, কোনোটাতে কম লিমিট, এরকম এইগুলোই থাকে, এছাড়া আর কিছু না। আচ্ছা আচ্ছা ও এক্সট্রা আচ্ছা। অ্যাডভান্টেজ। হ্যাঁ বলছি ওই মাস্টার কার্ডও কি আমরা দোকানে ইউজ করতে পারি? তো মানে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ অনেককে হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইউজ হ্যাঁ। হয়, ইউজ হয়। নর্মালি ইউজ করতে পারবেন আপনি কোনো, বরং মাস্টার কার্ড থাকলে আপনার কিছুতে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, বা আপনার উইথড্র করতে সুবিধা, মানে যেরকম আপনি কত টাকা যেরকম তুলছেন। রুপে কার্ড থাকে না, রুপে কার্ড থাকে একটা হ্যাঁ হ্যাঁ কার্ডের হ্যাঁ নাম, হ্যাঁ, হ্যাঁ। এটাতে ওই আবার তোমার অনেক কিছু। আমি ব্যবহার করতে দেখেছি অনেকে ফ্যান্সির দোকানে। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ, হুম। অনেকে ইউজ করে মানে অ্যাকচুয়ালি। হ্যাঁ বলুন 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 বলুন। বলো, তুমি কি বলছো বলো। বলছি এক একটা কার্ডে এক এক রকম ফেসিলিটি দেয় আর কি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যেমন কোনো ব্যাংকের। প্রায়োরিটি হ্যাঁ কাস্টমার আছে, সেই হ্যাঁ হ্যাঁ, প্রায়োরিটি কাস্টমারের জন্য একটা অন্য কার্ড পারে, আবার এমনি নর্মাল কাস্টমারের জন্য একটা, কারণ এলিজিবিলিটি প্রায়োরিটি কাস্টমারের তো অনেক বেশি হবে, সে একদম অনেক একদম বেশি একদম, টাকা রাখবে, প্রচুর টাকা রাখবে। সেই অনুযায়ী হয় আর কি, সেই অনুযায়ী হয় আর কি। হুম। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি ব্যাংকের আয় কি কি বলুন তো, কি বলতে পারবেন? ব্যাংক যে সরকারি হোক বা বেসরকারি হোক, ব্যাংকের তো একটা আয় থাকে, আয় এবং ব্যয় থাকে সমস্ত। মানে আমরা যে সুদ নিই তার উপরে ওদের তো বেশি গাইটা থাকে। মানে আয় না না, ওদের আমরা যে সুদ পাচ্ছি, আমরা আমাদের টাকা রাখতে আমরা সুদ পাচ্ছি, এটা কি হচ্ছে? এটা ব্যাংকের আয় হচ্ছে না ব্যয় হচ্ছে? আয় হচ্ছে। না সুদটা না, ব্যাংকের আয় ব্যয় হচ্ছে হচ্ছে। না, সুদটা ব্যয় হচ্ছে না, ব্যাংক ব্যাংকের আমাকে ব্যয়। দিচ্ছে। তার জন্য তো ইন্টারেস্ট দিচ্ছি ব্যাংকে, সেটাই হ্যাঁ ব্যাংকের ইনকাম। একদম একদম। তো না, আমি ওটা বলছি না স্যার। আমি বলছি এই যে ধরুন আমরা বিভিন্ন পারপাসে লোন যে নিই। হ্যাঁ, আমি তো লোনের কথা বলিনি, আমি বললাম যে আমরা যে ইন্টারেস্ট, আমরা যে সুদটা পাচ্ছি ব্যাংকের কাছ থেকে, সেইটা তো ব্যাংকের খরচ না। হ্যাঁ। সেটা ব্যাংকের লোনটা খরচ। তো পরে, আগে আমি টাকাটা রাখছি। হ্যাঁ, আমি 20,000 টাকা রাখলাম, তো 20,000 টাকার ইন্টারেস্ট আমাকে পরের বছর শেষে দিলে হয়তো 400 টাকা। তো 400 টাকা তো ব্যাংকের খরচ হলো, তাই না? হ্যাঁ। ব্যাংকের হ্যাঁ খরচ হলো। তো এবার এইটা খরচ, তাছাড়া ব্যাংক, তাছাড়া আরো খরচ আছে, যেমন আরবিআই থেকে যখন ব্যাংক লোন নেয় তখন আরবিআই কে কিছু ইন্টারেস্ট দিতে হয়। আমরা যেমন ব্যাংক থেকে লোন নিই, আরবিআই থেকে ব্যাংকও লোন নেয়। ঠিক আছে, মানে তো সব থেকে বড় তো স্যার আরবিআই। আরবিআই, আরবিআই হ্যাঁ, আরবিআই হচ্ছে আমাদের ইন্ডিয়ার সমস্ত ব্যাংকের হেড। ঠিক আছে, আর আরবিআই এর হেড কে বলতে পারবেন কোন ব্যাংক? না, আপনি বলুন। আরবিআই এর হেড হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক সেটা হচ্ছে কোথায় স্যার? সেটা কোথায় বলতে, সেটা পুরো বিশ্বের যত ব্যাংক আছে তাদের মানে বিশ্বের যত ব্যাংকের হেড আছে, মানে কম বেশি ব্যাংকগুলো যে নিয়মে চলে, পৃথিবীর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেশে কিন্তু কম বেশি একই নিয়মে চলে। তো এই যে নিয়মটা বানাই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক বানিয়ে ওয়ার্ল্ড ব্যাংক বানিয়ে বিভিন্ন দেশে এটাকে, বিভিন্ন দেশের যে বড় বড় ব্যাংক আছে, মানে আসল যে ব্যাংক আছে, মাদার ব্যাংক, যেমন আমাদের আরবিআই, পাকিস্তানে হচ্ছে পাকিস্তান পাকিস্তান ব্যাংক বলে এরকম একটা আছে। তো এইগুলোতে ওরা বলে দেয়, এবারটা আরবিআই বা পাকিস্তানের ব্যাংক বা বাংলাদেশের ব্যাংক, ব্যাংক অফ বাংলাদেশ কি করছে, এটাকে ওদের মতো করে, দেশের মতো করে হিসাব করে এটাকে ইমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, তো এই হচ্ছে ফান্ডা। এই এই ব্যাপারটা এইভাবে চলে। যেমন আমাদের একটা গার্জেন থাকে, তার উপরে গার্জেন থাকে দাদু, বাবা,
বা তারপরে আপনি আসছেন, এইভাবে জিনিসটা আসছে। তো তো ব্যাংকের ক্ষেত্রে এইভাবে উঠছে জিনিসটা। তো ব্যাংকের খরচ হচ্ছে এইটা, ইন্টারেস্ট দিচ্ছে আমাদেরকে, আমাদেরকে সুদ দিচ্ছে, বা আরবিআই থেকে যে লোন নিয়েছে সেই লোনের ইন্টারেস্ট দিতে হচ্ছে আরবিআই কে। এইভাবে এটা হচ্ছে ব্যাংকের খরচ। তাছাড়া স্যালারি ফ্যালারি যা আছে, যেগুলো দৈনন্দিন খরচ, সেগুলো তো আছে। আর ব্যাংকের লাভ কোনটা হচ্ছে? ব্যাংকের লাভ হচ্ছে এই যে আমরা যে টাকাটা রাখছি, ডেবিট কার্ডের যে টাকাটা রয়েছে, আমাদের আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে, সেই টাকাটা কিন্তু ব্যাংক ফেলে রাখে না। ঠিক আছে? সেই টাকাটা ব্যাংক বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা বিভিন্ন কাজে বা সরকারকে লোন হিসাবে দেয়। না, আমাদের টাকাই কিন্তু খাটাচ্ছে ব্যাংক। ঠিক আছে? ব্যাংক আমাদের টাকা খাটিয়ে ওখান থেকে হয়তো আপনাকে দিচ্ছে 4% ইন্টারেস্ট পার ইয়ার, ওখান থেকে হয়তো পাচ্ছে 7% ইন্টারেস্ট পার ইয়ার। তো কি হচ্ছে, 3% ইন্টারেস্ট কিন্তু ব্যাংকে থাকছে। হ্যাঁ, ওটা ব্যাংকের লাভ। ঠিক ওটাই আছে? ব্যাংকের ইনকাম। ওটা ব্যাংকের লাভ, প্রফিট হচ্ছে। তাছাড়া এই যে আমাদের যে লোন দিচ্ছে, সেটা ক্রেডিট কার্ডে হোক বা গৃহ ঋণ হোক, এডুকেশন লোন হোক, যেটাই হোক না কেন, তো এখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছে আমাদের কাছ থেকে ব্যাংক, সেটা ব্যাংকের লাভ হচ্ছে। তো ব্যাংকের প্রফিট এবং মানে ব্যাংকের লাভ এবং খরচ এইভাবে উঠছে, আয় এবং ব্যয় এইভাবে হচ্ছে ব্যাংকের। ঠিক আছে? এইভাবে ব্যাংক লাভ করে। তো বেসিক্যালি এইটাই কম বেশি যদি এক কথায় বলি, তো এইভাবে ব্যাংক সিস্টেমটা চলে। আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটা আমি বলে দিয়েছি। আর আরেকটা কথা, ক্রেডিট কার্ডে কিন্তু টাকা তোলা যায় না। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্রেডিট কার্ডে টাকা তোলা যায় না। তুমি খরচ করতে পারবে, টাকা তুমি খরচ করতে পারবে। তুমি রেস্টুরেন্টে যাও, সিনেমা দেখতে যাও, কেনাকাটা করো, যা খুশি করো। তুমি অনলাইনে কোনো কিছু কেনাকাটা কেনো, যা খুশি করো। তুমি ডেবিট কার্ডেও সেম খরচ করতে পারবে, ক্রেডিট কার্ডেও সেম খরচ করতে পারবে। কিন্তু ডেবিট কার্ড দিয়ে তুমি টাকা তুলতে পারবে এটিএম থেকে, মানে কাঁচা টাকা তুমি তুলতে পারবে। কিন্তু ক্রেডিট কার্ডে টাকা তোলা যায় না। কিছু ক্রেডিট ক্রেডিট কার্ডে হয়তো কার্ডে টাকা কিছু যায়। তোলা যায়, কিন্তু এত মানে ইন্টারেস্ট, এই জন্য বলা হয় টাকা আচ্ছা তোলা যায় না, কারণ যাতে আচ্ছা। আচ্ছা কাস্টমার মিসগাইডেড না হয়। আচ্ছা, ও টাকা কেমন তোলা মানে যায়? হ্যাঁ, কিভাবে মানে বলুন। প্রত্যেক দিনে টাকা তোলা যায়, কিন্তু তার ইন্টারেস্টটা মানে প্রচন্ড বেশি আর কি। কত? আজকে আমি যদি মনে করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 15-18% মতো ইন্টারেস্ট নিয়ে নেয় ওরা পার ডে? আজকে হয়তো। হ্যাঁ, আজকে হয়তো আমি টাকাটা তুললাম হ্যাঁ হ্যাঁ। কোনো কারণে হয়তো, যদি টাকাটা আমি আজকের মধ্যেই জমা করে দিই তাহলে ইন্টারেস্ট লাগছে না, সেম ডে কাউন্ট আচ্ছা হচ্ছে। আচ্ছা। আচ্ছা কিন্তু একদিন যদি টাকাটা থেকে যায় তাহলে কিন্তু প্রচুর ইন্টারেস্ট হয়। এই কারণেই ব্যাংকে যারা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের লোকজন আছে ওরা বলে দেয় যে টাকা তোলা যায় না, ও কারণ আচ্ছা, কাস্টমার আমি না ওটা হলে জানতাম। অসুবিধা। আর হ্যাঁ, যে মানে এই 100 টাকা তুলে যদি 100 টাকা দিতে হয় কালকে, তাহলে তো বিশাল হ্যাঁ হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই। ও সেই সাবানা জন্যই দি, হ্যাঁ, বলছি তোমার ক্রেডিট কার্ড তাহলে নিশ্চয়ই লোকের মানে ইনকাম বিশেষে দেখে দেয়, একদম একদম। সবাইকে নিশ্চয়ই দেয় না? সবাইকে হ্যাঁ, দেওয়া যায় না। ইনকাম বিশেষে দেয়, ব্যাংকে কিরকম টাকা পয়সা জমা তোলা হচ্ছে সেই দেখেই দেয় আর কি। মানে ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেনেন্স থেকেই দেয়, যেরকম লোন দেয় সেরকম ক্রেডিট হ্যাঁ, কার্ডটাও দেয়। অ্যাকাউন্ট মেনটেনেন্স বলতে এই না যে আপনার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পড়ে আছে তাহলেই দেবে, সেটা না। আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, টাকা খরচ হচ্ছে, আবার জমা হচ্ছে, ট্রানজেকশনটা। আবার খরচ হচ্ছে, এই ট্রানজাকশনটা থাকলে তবে ব্যাংক হ্যাঁ চায় হ্যাঁ এরকম লোককে ক্রেডিট কার্ড দিতে। হয়তো আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পড়ে আছে, সে 2 বছর ধরে পড়েই আছে। দেখে হ্যাঁ হ্যাঁ, যদি দেখে যে নির্দিষ্ট সময় টাকা ঢুকছে বা ঠিক মতো খরচ করছেন, বা ধরুন 20,000 টাকা ঢুকছে, প্রত্যেক মাসে 15,000 টাকা খরচ হচ্ছে, আবার 5,000 টাকা জমা হচ্ছে, আবার 20,000 টাকা ঢুকছে, এইভাবে 5-6 টাকা করে জমা হচ্ছে প্রতি মাসে, খরচও হচ্ছে, তাহলে ব্যাংক এরকম টাইপের পাবলিকদের জন্য ব্যাংক চায় যে ওরা ক্রেডিট কার্ড ইউজ করুক। এবং এই জন্য বিভিন্ন আহ মানে অনলাইনে কোনো কিছু কেনাকাটার জন্য বা কোনো কোথাও কেনাকাটার জন্য ক্রেডিট কার্ডের বিভিন্ন অফার থাকে। যেমন ডেবিট কার্ডে যদি 10% ডিসকাউন্ট দেয়, ক্রেডিট কার্ডে হয়তো 12.5% ডিসকাউন্ট দিচ্ছে। মানে তাহলে ব্যাংক কোন কার্ডটা লোককে দিতে পারলে বেশি লাভ, ক্রেডিট না ডেবিট? ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড তো ব্যাংকের লাভ হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে। ঠিক আছে? ডেবিট কার্ডে কি হচ্ছে, ডেবিট কার্ডে তো আমরা টাকা জমা রাখছি না, ওখানে তো ব্যাংকের হাত নেই, বরং ব্যাংক ওখান থেকে সুদ দিতে হচ্ছে। ক্রেডিট কার্ড দিলে তখন ব্যাংকের লাভ, কারণ যত আপনি খরচ করবেন
তত আপনার ইন্টারেস্টও কিছু কিছু ইন্টারেস্ট পাবেই ব্যাংক, ঠিক আছে? তো ক্রেডিট কার্ড খরচ করারও কিছু নিয়ম আছে। আপনি 45 ডেজ মধ্যে দিলে মনে হয় বেশি, এটা একটু বলুন তো কাইন্ডলি, আমি পুরোপুরি জানি না এটা, এই ব্যাংক ক্রেডিট কার্ডের যে নিয়মটা 45 ডেজ এর যে ব্যাপারটা থাকে, বলতে পারবেন কি? ও সবারাদি বলো না। তাহলে আমি ওটা শিখিয়ে দিতে পারতাম। কে ছিল? শোভনা দি, শোভনা মন্ডল। শোভানা মন্ডল। সাবানা সাবানা মানে হ্যাঁ সাবানা, হ্যাঁ বলছি ক্রেডিট হ্যাঁ কার্ডের একটা না বিলিং ডেট থাকে, হ্যাঁ ঠিক আছে? প্রত্যেক কাস্টমারের বিলিং ডেট একই হয় না, ঠিক আছে? হ্যাঁ, ওটা এবারে আমি যে চুজ করবো তাই তো? Filling না, date টা। বিলিং ডেট আমি চুজ করব না, বিলিং ডেটটা হবে আমার যেদিন কার্ড ইস্যু হবে সেই মতো ব্যাংক ঠিক করে দেয়। আচ্ছা। ঠিক আছে, এবারে এই বিলিং ডেট থেকে 45 দিন বলে ওরা, কিন্তু 50 দিন আমি দেখেছি, এখন হয়তো 45 দিন হয়ে গেছে। 45 দিনের মধ্যে আমি যদি পেমেন্ট করে দিতে পারি হ্যাঁ তাহলে আমার কোনো চার্জেস পড়ে না। যেরকম ধরে নিই আমার 12 তারিখে বিলিং ডেট, ঠিক আছে? হ্যাঁ আমি যদি 11 তারিখে কিছু পারচেস করি বা 12 তারিখে বিল জেনারেট হওয়ার আগে কিছু পারচেস করি, তাহলে কিন্তু আমাকে, এটা ডিসেম্বর মাসে হলো হয়তো, তাহলে আমাকে কিন্তু জানুয়ারি মাসের 1 তারিখে কি 2 তারিখে যেদিন ওয়ার্কিং ডে থাকবে হ্যাঁ সেই দিন পেমেন্ট করতে হবে। কিন্তু আমি যদি বিল জেনারেশনের পরে কিছু পারচেস করি, হয়তো 12 তারিখ সকালে আমার বিল জেনারেট হয়ে গেছে, আমার মেলে পেয়ে গেছি, আমি সন্ধ্যেবেলা গিয়ে কিছু কিনলাম ক্রেডিট কার্ডে, তাহলে কিন্তু সেটা সেই মাসের বিলে আসবে না, সেটা আসবে জানুয়ারি মাসের 12 তারিখে যে বিলটা জেনারেট হলো, মানে আপনাকে গিয়ে ফেব্রুয়ারির 1-2 তারিখে পেমেন্ট করতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। মানে এই যে সিস্টেমটা না, এটা অনেকে জানে না, বা অনেকে হ্যাঁ, ভাবে এই যে ওই, কনসেপ্টটা ক্লিয়ার হ্যাঁ থাকলে খুব ভালো ইউজ করাটা। হ্যাঁ আমার একটা কলিগ ও ইউজ করে, ও এত সুন্দরভাবে সিস্টেম ইউজ করে না, ওর প্রচুর লাভ থাকে, মানে লাভ মানে প্রচুর সাশ্রয় হয় ওর। হ্যাঁ আমি তো সবকিছু ক্রেডিট নর্মালি কার্ডে। ক্রেডিট কার্ড করলে ওইভাবেই করি আর কি, মানে মানে মাথায় এই আপনি, ব্যাপারগুলো যদি থাকে হ্যাঁ তাহলে কিন্তু অনেকে কোনো বোঝে না অসুবিধা হয় না। জিনিসটা অনেকে বোঝে না, অনেকে ওই আনতাবড়ি খরচ করে গেল, তারপরে পড়ে আছে 45 ডেজ, ও অনেক সময় ভুলেই গেছে হয়তো যে বিল জমা দিতে হবে। হ্যাঁ, ঠিক ওই আছে। বিলিং ডেটটা খেয়াল রাখতে হয় আর কি। এবার কিভাবে বুঝবো? কাস্টমার কেয়ারে কল করে ওরা বিলিং ডেট বলে দেয়, অথবা আমাকে একটু খেয়াল রাখতে হয় প্রথম মাসটা যে আমার বিলটা কোন ডেটে জেনারেট হলো, কারণ বিল জেনারেট হওয়ার সাথে সাথে তো মেলে চলে আসবে হ্যাঁ বুঝতে বা পেরেছি। কোনোভাবে আসবে, সেটা দেখার পরে আমি আবার পারচেস করতে পারবো। আচ্ছা আমি যদি ডিফল্ট খাই, মানে আমি ধরুন 2-3-4 মাস আমি দিতে পারলাম না, হুম হুম তখন কি ব্যবস্থা নেবেন আপনারা? ব্যাংক থেকে কি ব্যবস্থা নেওয়া হয়? তখন ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের লোক যাবে, সেন্ট্রাল অফিস থেকে হ্যাঁ ফোন করে, হ্যাঁ যেরকম লোনের জন্য হয় না, ডিফল্টারকে যেরকম ভাবে ফোন করা হয়, না বাড়ি যাওয়া হয়, করলেন, আপনি এরকম ফোন করলেন, আপনি সবকিছু ছেট ফেট দিলেন আমাকে, কিছু আমি হাত তুলে দিয়েছি, মানে আমার কাছে নেই, আমি বললাম যে আমার চাকরি নেই, এই নেই। অ্যাকাউন্টে যখনই টাকা ঢুকবে না, তখনই ওরা লিয়েন মার্ক করে দেবে, অটো লিয়েন করে দেবে। এবারটা আমি অ্যাকাউন্টটা আমি পাল্টে ফেললাম, অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট খুললাম অন্য ব্যাংকে, তখন কিছু এই সব মানে পদ্ধতি করতে গেলে কি হবে, মানে ব্যাংকও পেছনে ছুটবে, কাস্টমারও চালাক এভাবে করতে থাকবে, তা আলটিমেটলি কিছু হবে না, এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে। হ্যাঁ সব এরকম তো ক্ষেত্রেই হয় কি আর করতে, অনেক ক্ষেত্রেই হয়, কিছু করা যায় না। তখন তারপরে ব্যাংক তো হাত এখন তুলে তো দেয় মনে আরো, হয়। হ্যাঁ মানে কিছু করার থাকে না, এই ফোন করবে গালাগালি করবে, মানে আমরা গালাগালি শুনতে অনেক পাশে বসে থাকতাম তো, যারা লোন অফিসার, সে মানে বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি, খুব শুনে কান একবারে যেন জ্বলে যাবে এরকম। কিন্তু এখন যে আধার কার্ড লিংক করা আছে, এখন তো পেয়ে আমি যাবে। সেই আমি সেই কথাটাই বলতে যাচ্ছি, আধার যে কার্ড এখন লিংক কি আছে যেহেতু, এখন আধার কার্ড পালাবার রাস্তা নেই। যদি লিংক থাকে তাহলে কি হয়, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট গুলো ওরা সব পেয়ে জানতে যাবে। পেরে যায়, হ্যাঁ ও এখন সেই তাহলেও কিছু সিস্টেমটা করতে নেই। পারে না খুব একটা, হ্যাঁ, তাও এখন খুব একটা system করতে change পারে হয়ে না। গেছে। তো আমি অন্য ব্যাংক কি করে মানে আমি জানলাম যে ও এসবিআই থেকে বার করে ও বন্ধনে খুলেছে, কিন্তু আমার তো আর বন্ধনে না, আমি তো বন্ধনকে বলতে পারি না যে আপনি ওই অ্যাকাউন্টের টাকা আমাকে দিন, এটা তো বলা যায় না। না, বলতে পারি ও যখন বলা যায়। দেখছি অনেক অনেক হয়ে যাচ্ছে, ওটা ইন্টারনালি হিউজ না ওরা অ্যামাউন্ট। চিঠি পাঠায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন ওরা কি করে, লোনের ক্ষেত্রেও তো তাই হয়, মানে
ইন্টারনালি একটা চিঠি ইস্যু করবে ব্যাংক টু ব্যাংক, মানে হয়তো হ্যাঁ এসবিআই ইস্যু করলো পিএনবি কে বা বন্ধন ব্যাংকে, যে আমার আচ্ছা আচ্ছা কাস্টমারটা আপনার ওখানে গেছে, আপনি ওই টাকাটা একটা এই আমার কাছে লোন ছিল বা আমার ক্রেডিট কার্ডে এই ডিউ হয়েছে, আপনি একটা হ্যাঁ। ডিডি বানিয়ে আমাকে পাঠানোর ব্যবস্থা করুন। কিন্তু এটা কি কাস্টমারকে একটা না ডিমান্ড জানিয়ে ড্রাফট পাঠাতে পারবে বন্ধন ব্যাংক? এটা কি কাস্টমারকে না জানিয়ে বন্ধন বন্ধন ব্যাংক পাঠাতে পারবে? না, বন্ধন ব্যাংক তখন কাস্টমারের সঙ্গে কথা বলবে বা বন্ধন ব্যাংক ইস্যু করে দিতেই পারে। এখন লিগ্যালি যদি কিছু হয় তখন কাস্টমারেরও কিছু করার থাকবে না তো। না, হ্যাঁ তা ওকে ঠিক। ইনফর্ম করবে যে অন্য ব্যাংকে আপনার এরকম কোনো ইয়ে আছে নাকি, ওরকম ইনফর্ম করে, আমি না যতটুকু না, জানি আর কি। ওকে হয়তো ইনফর্ম করবে ঠিক আছে, কিন্তু ওকে ইনফর্ম করার ব্যাংকেরও তো ফোন করলো পেলো না, যেটা নর্মালি হয়, ফোন রিসিভ হুম করলো হুম না, হুম দেখতে হুম পেলো হুম। এসবিআই ফোন করছে, তাহলে তো আবার ওই ক্রেডিট কার্ডের জন্য ফোন করছে, হ্যাঁ তো ফোন ধরলো না, ধরলো সেক্ষেত্রে না, ব্যাংক কি করবে? না, তবে রাইট। ব্যাংক টু ব্যাংক ওরা ইয়ে করতে পারে, মানে চিঠি করে ওরা নিজেরা স্টেপ নিতে পারে। হ্যাঁ ব্যাংক টু এইটাই ব্যাংক ওইটাই করে। বলছেন না, হয়ে গেছে বলে, ওইটাই। এখন এই আধার কার্ড কারণে হয়ে কি গেছে বলে আর কোনোভাবে পালাবার এই রাস্তা এই পাবে না। কারণে কি হয়, অন্য একটা নিজেরা ব্যাংকে হয়তো দিয়েও পেয়ে কারো যাবে। লোন আছে, এবারে জানতে পারা গেল যে অন্য ব্যাংকের ডিফল্টার, ওখান থেকে কিন্তু একটা এলওসি লাগে, মানে কি বলে ওটাকে, এনওসি আর কি, নো অবজেকশন সার্টিফিকেট। হুম নো হুম হুম। অবজেকশন সার্টিফিকেট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিন্তু এই ব্যাংক লোন ইস্যু করতে পারবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ ভালো হলো, আমি এত কিছু জানতাম না। মানে অ্যাকচুয়ালি আমাকে কয়েকবার বলেছিল ক্রেডিট কার্ড নিয়ে যান, কিন্তু আমার লাগে না এখন। আর বাবা খুব অপছন্দ করে ক্রেডিট কার্ডটাকে, আর অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার লাগেও না। বাবারা পুরোনো পুরোনো দিনের মানুষটা একটু অপছন্দ হ্যাঁ করেন, কারণ যে শুধু শুধু আমি কেন ইন্টারেস্ট দিতে যাব, কেন পয়সা দিয়ে কার্ডে কিনতে যাব, আমার পয়সা আছে তো আমি কিনে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা কি হয়, ক্রেডিট কার্ডে যদি টাইমে পেমেন্ট করা যায় তার জন্য তো এক খুব পয়সা লাভ, ইন্টারেস্ট লাগছে না, খুব লাভ। এক হ্যাঁ পয়সাও তো ইন্টারেস্ট লাগছে না, অথচ একদম আমি একদম। তো ইনস্টলমেন্টে পাচ্ছি। কিন্তু এবং আমি 35 দিন আমি টাকাটা সুদও পাচ্ছি। সাপোজ আমি 30,000 টাকা একটা ল্যাপটপ কিনেছি এইবার, তো 30,000 টাকা আমি হ্যাঁ যদি ক্রেডিট কার্ডে দিতাম, আর 30,000 টাকা 35 দিনে তো ইন্টারেস্টটা পেতাম আমি ব্যাংকের, যে যদি ব্যাংকেও হ্যাঁ, রাখতাম টাকাটা। সেটাও হয়, আবার কি অনেক সময় নো ইন্টারেস্ট ইএমআইও হয়, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমি ওটাকে ক্রেডিট কার্ডের ইএমআই তেও করে দিতে পারি। আমি ধরলাম 35,000 টাকা ল্যাপটপ কিনেছি, আমাকে তার জন্য হয়তো আরো এক্সট্রা 1,500 টাকা দিতে হচ্ছে, আমি 12 মাস ধরে শোধ করব। হুম। তাহলে কি আমার একসঙ্গে 35,000 টাকা বের করা, একসাথে বেরোনো, হ্যাঁ 1,000 টাকা 1,500 টাকা আবার 12 মাস ধরে এক্সট্রা দেওয়া আমার কাছে তো ইজি মনে হবে। একদম 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 একদম। অনেকেই সেটা পছন্দ করে। হ্যাঁ হুম বাবা একটা কথা বলে যে মোবাইল টোবাইল কিনলে একবারে কিনবি, কারণ এগুলো তো হারানোর সম্ভাবনা থাকে যদি হারিয়ে যায়। হুম। তখন তো মানে মোবাইল হারিয়ে গেল, এদিকে তুমি টাকাও দিতে থাকছো প্রতি মাসে হারানো মোবাইলের জন্য। হ্যাঁ, না সেটা সেটা ঠিকই, অ্যাকচুয়ালি পুরোনো দিনের মানুষজন বা একটু আগের যারা ক্রেডিট কার্ডের হ্যাঁ একদম একদম এইসবগুলো পছন্দ চান করতাম, না আর কি ওনারা। পছন্দ করতাম। এবং এবং মুসলিম সমাজে ক্রেডিট কার্ডটা মানে আমি যতদূর জানি যে মুসলমানদের কাছে সুদটা ইন্টারেস্ট হারাম, নেন না ওনারা। সুদটা হ্যাঁ, হারাম, ওনারা ওনারা ইন্টারেস্ট নিতে চান না, সুদ এবং অ্যালকোহলটা হারাম। এই আমাদের কারণ এই যে ওদের যে অ্যাকাউন্ট খোলা হয় না, ওরা হ্যাঁ হ্যাঁ। ওখানে বলেই দিয়ে আসে যে মানে নো ইন্টারেস্ট করে দেওয়া হয় ওদের অ্যাকাউন্টে। তাহলে ওদের কি মানে ওরা তো লস করছে। ইন্টারেস্ট নেয় না তো অনেকে, কেউ হ্যালো কেউ নেয়। শোভনাদি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ শ্রাবন্তী, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছি ওটা কেন, ওটা ওটা কেন মুসলমানদের ক্ষেত্রে ওটা কেন হচ্ছে, ওটা না, ওদের ওনারা ধর্মে চান আছে। না, আমরা ধর্মে যেমন আছে ওনারা। হ্যাঁ বলুন। হিন্দুরা যেমন গরু খায় না, তেমন মুসলমানদের মধ্যে অ্যালকোহল এবং ইন্টারেস্ট ব্যাংকের সুদ, অ্যালকোহল এবং সুদ বা ঋণ এইগুলো হচ্ছে ওদের কাছে হারাম। ওদের কাছে মানে ওদের ধর্মে ওদের স্বীকৃতি নেই। ঠিক আছে। হ্যাঁ এটাই। মানে স্যার কি মদ? হ্যাঁ হ্যাঁ অ্যালকোহল মানে মদের কথা বলছি। আরে টুটু, তুমি এখনো জানো না? যাক এই মজার কথাই বলছিলাম। হ্যাঁ তো এই জন্য পাকিস্তানে কিন্তু মানে এই যে ধর্ম যে আমাদের অর্থনীতিতে কতটা এফেক্ট ফেলে, এটা একটা প্রমাণ। আমাদের ভারতবর্ষ গবাদি পশুতে প্রথম পৃথিবীতে, অথচ আমরা গরুর মাংস রপ্তানিতে আমরা সপ্তম না অষ্টম জায়গায় যেন রয়েছে। পাকিস্তানে এত লোক বাস করে, অথচ ওখানে ব্যাংকিং শিল্পটা সেইভাবে গড়ে উঠতে পারছে না, কারণ ওখানে ইন্টারেস্টের ঝামেলা আছে। অনেক মুসলমানরা ইন্টারেস্ট নিতে পছন্দ করে না। ইভেন আমার একটা বন্ধু আছে শেখ মতিন আলী বলে, ও কি করে আমি শুনেছি, ও আমাকে বলেছে যে প্রতি মাসে যে ইন্টারেস্টটা হয় বা প্রতি বছরে যে ইন্টারেস্ট হয়, ওই টাকাটা ইন্টারেস্ট টাকাটা তুলে ও হচ্ছে
মাংস কিনে কুকুরকে খাইয়ে দেয় ওরা। তো এটা শুনেছি, ও মতিন দাই আমাকে বলেছে এটা, যে আমরা ওই ইন্টারেস্টের টাকাটা তুলে মাংস কিনে কুকুরকে খাইয়ে দিই। তো এরকম করে তো ওরা ইন্টারেস্ট টাকা নেয় না। এবার তার মানে কি এই পাকিস্তানে কেউ মদ খায় না বা ইন্টারেস্ট নেয় না? না, তা না। যারা আধুনিক লোক বা যারা এগুলোকে কুসংস্কার হিসেবে ভাবে তারা ইন্টারেস্ট নিচ্ছে বা মদ খাচ্ছে। আমরা আমাদের মধ্যে আমার একটা ব্রাহ্মণ বন্ধু আছে, বক্সি নাম, তার নাম বক্সি। ও গরুর মাংস খেতে এত পছন্দ করে, ও পাগল হয়ে যায়। মতিনদার বাড়ি গেলে সবসময় বলে যে গরুর মাংস খাওয়া, আমার গরুর মাংস হেভি লাগে। তবে কিন্তু ও আরেকটা ব্রাহ্মণ, জিনিস ওর আছে, পৈতে আছে। আরেকটা জিনিস আছে, ওরা ওই টাকা ইন্টারেস্ট নিয়ে গরিবদেরকে কিছু কিনে দানও করে দেয়। হ্যাঁ, ওইটাই বললো। আমি বলেছিলাম যে তুমি কুকুরকে খাওয়া, এটা গরিবকে তো দিতে পারো। যে হ্যাঁ, এবার থেকে দেবো ভাবছি, এটাই করা ভালো। কুকুরকে খাইয়ে কি হবে, গরিবকে দিয়ে দেবো কোনো কিনে। এটা করে মানে মোট কথা ওরা ইন্টারেস্টটা ইউজ করবে না, সুদের টাকাটা ওরা ইউজ করবে না। এই এই আর কি, এই ফান্ডটা থাকে এরকম, প্রতিটা দেশেই একটু না একটু ঝামেলা থাকে। কিছু ধর্মের জিনিস, ধর্ম যেখানে আসে সেখানে অনেক কিছুই মানে যুক্তি ছাড়াই সেখানে পালিত হয়। এবারে মানা না মানা ব্যক্তি বিশেষের উপরেও নির্ভর করে ব্যক্তি হিসেবে ব্যাপার। এখন আমার কথা হচ্ছে ধর্ম ততটুকুই মানা উচিত যতটুকু নিজের শরীরে সয়। আমি ঠাকমাকে দেখেছি, আমার ঠাকমা মারা গেছেন, আমার ঠাকমা দাদু দুজনেই মারা গেছেন। তো দাদুকে দেখেছি যে প্রচন্ড টাইম মেনটেন, মানে ধর্ম টর্ম অত না। আমি 12টার সময় খাবো, মানে 12টার সময় খাবো। মানে মা স্নান করেছি কি করেনি তা না, একটার সময় দাদু পুরো খেতে বসে যেত, মানে টেবিলে বসে যেত, তাকে দিতেই হবে একটার মধ্যে খাবার। আজালা ঝোল টোল খাবে। ঠাকমাকে দেখেছি আমি, সে স্নান করে 2 ঘন্টা ধরে ঠাকুরের কাছে বসে পুজো করছে, করেই যাচ্ছে, 3টে 3:30 সময় খাচ্ছে। বাবা বুকেই যাচ্ছে মা, ঠাকমাকে যে এত দেরি কেন করছো, এইটা 3:30 4টার সময় খাওয়ার সময়, বিকেল দুপুরে খাচ্ছে। সকালবেলা হয়তো খেলো না, মাঝে মাঝেই উপোস রয়েছে বিভিন্ন কারণে, বা ফল মূল খেয়ে থাকছে। যাওয়ার সময় যখন মারা গেছেন দুজনই, দাদু কিন্তু খুব ভালোভাবে মারা গেছেন। মানে আমরা রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়েছি, দাদুর কোনো অসুখ ছিল না, 75 এর 80 মতো বয়স ছিল দাদুর। আমরা রাত্রেবেলা খেয়ে শুয়েছি, দাদু আমি পাশাপাশি শুতাম, মানে দুটো খাটে, আমি আমার ভাই আর দাদু শুতাম। তো সকালবেলা উঠে দাদু মৃত্যু অবস্থায় পেয়েছি দাদুকে। তো একবারে ঘুমের মধ্যেই দাদু চলে গেছেন। তো খুব মানে এরকম মৃত্যু আমরা সবাই চাই, মানে আমরা চাই যে কোনো কষ্ট ভোগ না করে যেন মৃত্যু হয় আমাদের, তাই না? আমরা এটাই চাই। তো দাদুকে দেখেছি আমি এটা, কিন্তু ঠাকমাকে দেখেছি প্যারালাইসিস হয়ে লাস্টে খুব অসুবিধা হয়েছে, মানে প্রায় 2-3 বছর প্যারালাইসিস অবস্থায় ছিল, তারপরে মারা গেছেন উনি। তো উনি তো অনিয়ম করতেন। হ্যাঁ, তো এবার আমার কথা হচ্ছে এইখানে মাঝে মাঝে বলি, মা যখন বলে যে এইটা নিরামিষ ওটা আমিষ, এইখানে আমিষের মধ্যে ঢুকাস না নিরামিষটা, তখন বলি যে ঠাকমা তো এত কিছু মেনেছে, সে যাওয়ার সময় ঠাকমা স্যার কত কষ্ট ওটাই, করে। অনিয়ম করলে তো স্যার তাড়াতাড়ি চলে যাওয়ার কথা, মানে একদম হ্যাঁ, তো টুক সেই করে। হিসেবে আসে না, ওইটা, আমি ঠাকুরকে এত বেশি ধর্ম তো শ্রদ্ধা মেনে লাভ করছি। নেই। হ্যাঁ, ওইটাই। হ্যালো বেশি হ্যালো ঠাকুর স্যার। টাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যারা ধর্ম মেনে চলছি তাদের তো এবার থেকে ভয়ে মরে যেতে হবে। না না, সেইটা না, এটা এটা হচ্ছে বিশ্বাসের। ধর্মটা অ্যাকচুয়ালি বিশ্বাস। দেখুন, প্রতিটা ধর্মগ্রন্থে কিন্তু আছে যে তাদের ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছে, তাই না? আমাদের ধর্মগ্রন্থে আছে যে বিষ্ণু, শিব, মহেশ্বর এরা পৃথিবী সৃষ্টি করেছে, কৃষ্ণ এরা পৃথিবী সৃষ্টি করেছে। বাইবেলে আছে তাদের যিশু পৃথিবী সৃষ্টি করেছে বা পৃথিবী তৈরিতে হেল্প করেছে। বা আপনার মুসলমানদের ওদের একটা নীতি আছে, বৌদ্ধদের ওদের একটা নীতি আছে। তো আমার কথা পৃথিবীতে একটা, তো পৃথিবী একটাতে এত এত ভাবে সৃষ্টি হয় কি করে? মানে নর্মাল কথা, আমি একেবারে বেসিকে আসি। পৃথিবী একটা, ওই সবাই সব যত ধর্ম মত যদি, ততের মধ্যে দিয়ে হ্যাঁ ওইটাই, সব ধর্ম যদি বলে যে আমার ভগবান পৃথিবী সৃষ্টি করেছে পৃথিবী, তাহলে তাহলে তো অনেকগুলো পৃথিবী হওয়ার কথা। যদি ধরি যে আমি বিষ্ণু, শিব, মহেশ্বর এরাই পৃথিবী তৈরি করেছে, তাহলে বাকিরা তাহলে মিথ্যা কথা বলছে। তাহলে মুসলমান ধর্মের মিথ্যা কথা আছে, খ্রিস্টানের মিথ্যা কথা আছে, বৌদ্ধদের মিথ্যা কথা রয়েছে, তাই না? আবার যদি ধরি মুসলিমরা ঠিক কথা বলে, তার মানে হিন্দুতে ঝামেলা রয়েছে। হিন্দু আমাদের যে মহাভারত ভগবত গীতা রয়েছে তাতে মিথ্যা কথা আছে। কেউ না কেউ তো,
জিনিসটা এরকমই। ঈশ্বর একজনই, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এইটাই। ধর্ম অনুযায়ী সবাই ভাবে। হ্যালো স্যার, রামকৃষ্ণ তো বলছে যিনি আল্লাহ তিনি কৃষ্ণ তিনি সব। এটাই তো হওয়া উচিত না, কিন্তু আমরা তো তা করি না। ধর্ম অ্যাকচুয়ালি কি, ধর্মটা অ্যাকচুয়ালি কেন তৈরি হয়েছিল? ধর্ম তৈরি হয়েছিল মানুষদেরকে একসাথে থাকার জন্য, তাই না? একসাথে থাকার জন্য ধর্ম তৈরি হয়েছিল। এই যে মুসলমানরা একসাথে ছিল, একসাথে থাকে বলে ওরে পাকিস্তান তৈরি হয়েছে। মুসলমানদের পাকিস্তান তৈরি হয়েছে। পৃথিবীর মধ্যে ধর্ম নিয়ে যদি কোনো দেশ তৈরি হয় সেটা হচ্ছে পাকিস্তান। পৃথিবীতে পাকিস্তান একমাত্র দেশ পৃথিবীতে যে শুধুমাত্র ধর্মের জন্য তৈরি হয়েছে। আর বাংলাদেশ হচ্ছে মাঝে একদম আর হচ্ছে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেটা ভাষার জন্য তৈরি হয়েছে, বাংলা ভাষার জন্য তৈরি হয়েছে। ঠিক আছে? তো পাকিস্তান বাংলাদেশের এই একটা পার্থক্য আছে, কিন্তু এটা জেনে রাখবেন, কারণ দুটোই আমাদের প্রতিবেশী দেশ। হ্যাঁ, তো আপনি ভারতবাসী হিসেবে আপনার জানা উচিত যে পাকিস্তান কিভাবে তৈরি হয়েছে, বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছে। বাংলাদেশ সবসময় ভাষার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে, এবং পাকিস্তান ধর্মের জন্য তৈরি হয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। বাংলাদেশ কিসের জন্য তৈরি হয়েছে? বাংলাদেশ হচ্ছে বাংলা ভাষার জন্য তৈরি হয়েছে। বাংলা ভাষার জন্য লড়ে যুদ্ধ করে ওরা স্বাধীনতা পেয়েছে 21 ফেব্রুয়ারি। ওই জন্য 21 ফেব্রুয়ারিটা বাংলা ভাষা দিবস হিসাবে পুরো ওয়ার্ল্ডে এটাকে পালিত হয়। এমনিতেও তুমি দেখবে যত নামকরা ব্যক্তি সব বাংলাদেশের। হ্যাঁ, পশ্চিমবঙ্গের তো অনেকটাই বাংলাদেশ জুড়ে না। ইভেন আপনাদের ওখানে তো অতটা ম্যাক্সিমাম ঘটি, আমাদের এখানে অনেক বাঙাল আছে। 2-3টে পরিবার, 2-3টে বাড়ি অন্তত বাঙাল রয়েছে। আমি নিজেও বাঙাল, আমি নিজেও বাংলাদেশের ছিল। তো আপনাদের দিকে অতটা নেই, খুব কম পাবেন বাঙাল হয়তো, কিন্তু আমাদের এইদিকে মধ্যমগ্রাম, বারাসাত, বনগাঁ লাইনে তো আমরা থাকি, তো এখানে প্রচুর থাকে বাঙালরা। আমার বাড়িতেই আছে, আমার পিসি বিয়ে হয়েছে, মানে পিসেমশাইরা বাঙাল আর কি। পিসেমশাই জন্ম ওপার বাংলায়, তারপর চলে এসছে আর কি। আমারও মেসোমশাইরা বাঙাল। স্যার আমি বাঙাল ব্রাহ্মণ। আচ্ছা, তো বাঙালরা মানে আমি একটা জিনিস দেখেছি, বাংলা ঘটিদের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে বাঙালরা ঝাল খায় আর ঘটিরা ঝালটা পছন্দ করে, ওরা মিষ্টিটা খায় বেশি। আপনারা খুব চালাকও হন স্যার। সেটা বলতে পারবো না, কিন্তু এটুকু আমি দেখেছি, বাংলা ঘটির মধ্যে মেইন পার্থক্য হচ্ছে আমরা প্রচুর ঝাল খাই আর আপনারা প্রচুর মিষ্টি খান। ঘটিরা প্রচুর মিষ্টি খায়। এইটুকু পার্থক্য, ঝাল আর মিষ্টি। এটা আমি মানে শুনেছি। আমাদের সব তরকারিতে মিষ্টি পড়ে, বাঙালরা সব তরকারিতে মিষ্টি দেয় না। হ্যাঁ, আমরা মিষ্টি খুব কম। মানে ওইখান থেকে যতজন এখানে এসেছে সবাই সাইন করেছে, কিন্তু খুব এটা খুব ভালো, আমাদের মধ্যে নেই। যাই হোক, এখন রান্না বান্না ভালো করে। হ্যাঁ, বাঙালিদের রান্না খুব ভালো, আতিথেয়তা বা রান্না গুলো খুব ভালো হয়, এটা শুনেছি আমি, এখানকার লোকদের মুখে শুনেছি। যা হোক, অনেক অনেক গল্প হলো, কাজে কাজ আছে, কিচ্ছু হলো না। আরে কাজ হলো না, আরে শুধু গল্প। গল্প একাদিন দরকার। হ্যাঁ, এত অনেক মাস তো রয়েছেন এখন। আরে মাঝে মাঝে গল্প করা ভালো। হ্যাঁ, আমারও ভালো লাগে, সবসময় বক বক করতে আমারও ভালো লাগে না। যাই হোক, এই ধর্ম জিনিসটা নিজের বিশ্বাসের উপরে, আপনি যদি বিশ্বাস, আমার মতে আমি ছোটকাল থেকে দেখেছি যে নিজের শরীর বাঁচিয়ে ধর্ম করুন, ঠিক আছে, কিন্তু নিজের শরীরে যদি প্রভাব পড়ে তাহলে ওই ধর্মের দরকার নেই। এই প্রসঙ্গে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলবো, আমরা মানে দর্শনে পড়েছি ধর্ম হচ্ছে আফিং এর মতো, মানুষকে নেশাগ্রস্ত, যে আফিং যেমন মানুষকে নেশাগ্রস্ত করে, ধর্ম মানুষকে নেশাগ্রস্ত করে। আপনি যতক্ষণ জানছেন না এই মানুষটা কোন ধর্মে, তখন আপনাকে কিছু মনে হয় না। যখনই আপনি জানছেন মুসলিম, তখন মনে হবে গরু খায়, এই খায়, এইরকম ব্যাপারটা। বা হিন্দু, তখন মুসলিমরা ভাবে ওরা হিন্দু, এরকম এরকম ব্যাপার। আর আবার আমি বাংলাতে, যেহেতু আমি বাংলাতে মাস্টার ডিগ্রি করেছি, আমি বাংলাটা জানি। এই যে ধর্ম হচ্ছে যাহা যথার্থ রূপে ধারণ করা হয়, যেমন ধৃ ধাতু তদ্ধিত প্রত্যয় থেকে এটা
মানে এসেছে আর কি। আবার এটা হচ্ছে কি, যেমন প্রকৃত ধর্ম হওয়া উচিত, আপনি যদি শিক্ষকতা করেন, শিক্ষক হন না, তাহলে আপনার শিক্ষকতা করাটাই ধর্ম। যে চুরি করে তার চুরি করাটা ধর্ম, একদম একদম একদম। এটাকে স্বীকৃতি দেয়নি, যার জন্য ধর্মের রূপটা এইভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান এভাবে এসেছে। হ্যাঁ, এবং এইটা আসার একটাই মানে, ধর্মটা এইটাই উচিত যে লোকদেরকে একসাথে রাখা, সংঘবদ্ধ করে রাখা। কিন্তু আমরা বেসিক্যালি এই যে সংঘবদ্ধ জিনিসটা ছাড়া বাকি সবকিছুতে ধর্ম ইউজ করছি, কিন্তু সংঘবদ্ধ থাকার যে ব্যাপারটা সেখানেই শুধু ধর্মকে আমরা ইউজ করি না। সেই 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 হ্যাঁ, যেটার জন্য ধর্ম তৈরি সেটাকেই আমরা ইউজ করি না, বাকি সবকিছুর জন্য ধর্ম ইউজ করি আমরা। এটাই আমাদের এখনকার অসুবিধা। এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি না, সব সব ধর্মেরই কিছু কিছু খারাপ থাকে। যেমন এই যে মৌলবাদ বা আমাদের যে উগ্র হিন্দুত্ববাদ, সবগুলোই খারাপ। কোনো উগ্রটা কোনো সময় ভালো না। উগ্রতাই ভালো নয়, সে হ্যাঁ, উগ্র একদম। হিন্দু হোক, উগ্র মুসলিম হোক, আর খ্রিস্টান হোক, যাই হ্যাঁ হোক, হ্যাঁ, একদম একদম। উগ্র জিনিসটাই ভালো না। অ্যাকচুয়ালি ভালো নয়। আমি যদি গোড়ামির ঊর্ধ্বে উঠে ভালো জিনিসটা নিতে পারি, সেটাই ভালো। হ্যাঁ, এটাই, কিন্তু আমরা সেটা নিই না, এটাই আমাদের অসুবিধা। আমরা একদমই সেটা নিই না। যাই হোক, আচ্ছা, তো অনেক কথা হলো, একটু ক্লাস করিয়ে নি। স্যার আজকাল ক্লাস 8 হয়ে গেল তো, আজকে ছবি টবি করেছে, গল্প করে ছেড়ে দিন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হলো না হলে ঠিক ঠিক আছে, আজকে তাহলে আর ক্লাস করাচ্ছি না, গল্প করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, 11 দিন গল্প। আচ্ছা আচ্ছা, শুধু এটুকু বলি, বারকোডটা কি ঠিক মতো বুঝতে পেরেছিলেন যেটা বলেছিলাম? বারকোড নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? না না। আচ্ছা, তাহলে অসুবিধা নেই, তাহলে মোটামুটি যা আছে একবারে বুঝে দিতে পারবো। আমি বেশি গল্পই করতাম, বিলিং নিয়ে অনেক গল্প আছে, সেগুলোই করতাম। বিলিং নিয়ে এগুলো এগুলো কি বলুন তো, এগুলো সব প্র্যাকটিক্যাল জিনিস। এগুলো থিওরি থিওরি থেকে এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝালে অনেক ভালো হয়, আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমি বলছি বারকোড পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? বারকোড বারকোড কি বলেন? আমি ধরুন ওই বারকোডটা নিতে চাই, তাহলে কি রকম নেব? নিতে চান বলতে একটু বুঝিয়ে বলুন। আমি একটা হ্যাঁ, একটা করতে চাইছি, তখন আমি বারকোডটা নেব, আমি তাহলে কি করব? মানে কোথা থেকে বারকোডটা পাবো? এটা এটা গভর্নমেন্টের কাছে ওইভাবে নেয়, ওভাবে মানে জিনিসটা ওভাবে হয় না। এটা আপনি যখন কোনো প্রোডাক্ট গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্টকে, তখন ওই হিসাবে গভর্নমেন্ট একটা আপনি রেট ঠিক করছেন, তখন ওই রেটের হিসাবে ওয়ার্ল্ডের মধ্যে বারকোডের একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই যে দাগ দাগগুলো দেখছেন না, কালো, কোনোটা ডিপ, কোনোটা লাইট, বা কোনোটা সরু হয়ে আসছে, তো এই জিনিস প্রত্যেক লাইনে না একটা একটা করে মানে আছে। তো এই হিসাবে আপনার প্রোডাক্টের যা নাম বা প্রোডাক্টের যা প্রাইস হবে, সেই হিসাবে এই জিনিসটা তৈরি হবে। এটা অনলাইনে হয়, সিস্টেম জেনারেট করে দেয়, ঠিক আছে? সিস্টেম জেনারেট করে বলেই যখন আমি যদি কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট থাকে, তো স্ক্যান করার সাথে সাথে আমার ডিসকাউন্টটা দেখিয়ে দেবে। এটা পুরো সিস্টেমে থাকে, এটা আপনি নিজে বানাতে পারবেন না, হাতে বানাতে পারবেন না, বা আপনি নিজের ইচ্ছা মতো আপনি কোনো বারকোড আপনি ঢোকাতে পারবেন না কোনো জিনিসে। এবং প্রত্যেকটা বারকোড আলাদা থাকে, মানে প্রত্যেকটা প্রতি জিনিসে, যেমন যেমন ধরুন পেপসি পেপসি বা কোকাকোলা কতগুলো বোতল আছে? একটা কাচে, একটা 150 ml এর আছে, একটা 200, একটা ধরলাম 150 আছে, একটা 500 আছে, একটা 750 আছে, একটা 1 লিটার আছে, ঠিক আছে? এবারটা এই যে 150 ml এর যেটা বা 500 ml যেটা, 500 ml এর যতগুলো বোতল বার হবে, ঠিক আছে, কোকাকোলা উৎপাদন করবে, সবগুলোর কিন্তু বারকোড সেম হবে, ঠিক আছে? ওই বারকোড আপনি যে পৃথিবীর যেখানে স্ক্যান করুন না কেন, আপনার কোকাকোলা 500 ml এরই দেখাবে, ঠিক আছে? এবার 250 ml এর যে বা 150 ml এর যে কোকাকোলার এটা, সেইটা কিন্তু সব 150 ml এর বোতলেই কিন্তু সেম বারকোড হবে, কিন্তু 500 এবং 150 এর বারকোড কিন্তু সেম হবে না। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনার একটা পেনের কোম্পানি আছে, আপনি পেন তৈরি করেন, আপনি লাল পেন, নীল পেন, কালো পেন তৈরি করেন। তো কালো পেন যেগুলো বানাচ্ছেন সেইগুলোর কিন্তু বারকোড সেম থাকবে, আবার লাল পেন যেগুলো বানাচ্ছেন সেইগুলো বারকোড সেম থাকবে। কালো এবং লালের কিন্তু বারকোড এক হবে না। কালো পেন গুলোর সবগুলো বারকোড সেম, আবার লাল পেন গুলোর বারকোড আলাদা হবে, কিন্তু লাল পেন গুলো যেই বারকোড, সেই বারকোড গুলো সব সেম হবে।
বুঝতে পারছেন? এই হচ্ছে বারকোডের ব্যাপার। এতে ট্র্যাক করতে সুবিধা হয়। ঠিক আছে, যেটা বলেছিলাম আগের দিন যে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আমরা প্রোডাক্ট আসলে আমরা দেখতে পারি যে কোথায় পৌঁছেছে। হ্যাঁ, তো এইটা এইভাবে করে, ওরা বারকোড স্ক্যান করে, তখন আমরা বুঝি যে কোথায় এসে পৌঁছেছে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আপনাদের ওখানে করোনার খবর কি? অনেকদিন খোঁজ খবর নেওয়া হয় না। করোনার কি খবর? করোনা চলে গেছে, আরো বাড়ছে। মার্কটা পয়েন্ট না আপনারা, করোনা এখন অনেকটা কমেছে ইন্ডিয়াতে। কমেছে অনেক। আমাদের আমেরিকাতে লকডাউন চলছে, আমাদের এখানে কমেছে। আমেরিকায় চলছে না, আমেরিকায় টিকাদান শুরু হয়ে গেছে, ব্রিটেনে চলছে লকডাউন। ব্রিটেনের টিকাও দিচ্ছে, লকডাউনও চলছে সমানতালে, কারণ অ্যাকচুয়ালি ঠান্ডার সময় এইটা আরো বেশি বাড়ে। আর যেহেতু ওদের সামনে ক্রিসমাস রয়েছে, ওই জন্য ওরা চাইছে যে যাতে ক্রিসমাসে কোনো ঝামেলা না হয়। মানে আমাদের যেমন পুজোর সময় আমরা যত পুরো প্যান্ডেল গুলোতে 144 ধারা জারি করে দিল, ওরকম ওরাও এটাই করছে, যে পুরো লকডাউন করে দিয়েছে, নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া সমস্ত জায়গায় লকডাউন এখন ব্রিটেনে। এবং টিকাদান চলছে, ওদের ভ্যাকসিনেশন চলছে। আমাদেরও চালু হয়ে যাবে, আমাদের হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে চালু হয়ে যাবে ভ্যাকসিনেশন। কিন্তু আমরা পাবো না, আমরা মানে যারা নর্মাল বা যারা নর্মালি যারা রয়েছে তাদের পেতে পেতে অনেক সময় লাগে, বা হয়তো নাও দিতে পারে। না প্রথম না নেওয়াই ভালো। না এত তো নিচ্ছে না, প্রথম আপনি পাবেন না, প্রথমে ওরা দেবে যারা না, ওরা ওই ডক্টরদের দেবে আগে, যারা সরাসরি করোনা ভাইরাসের সাথে যোগাযোগ রয়েছে, যারা ওরকম রোগী দেখছে তাদেরকে আগে দেবে, কারণ ভয় তাদের বেশি আগে। আপনি তো বাড়িতে রয়েছেন না, তো আপনারও তো ভয় নেই। ওই ডাক্তাররা পাবে, স্বাস্থ্যকর্মীরা পাবে, হ্যাঁ তারপরে পুলিশ। হ্যাঁ, যারা তারপরে আমরা বাড়ি ঘুরে ঘুরে বাড়িতে কাদের আপনার সুগার আছে, প্রেসার আছে, এইরকম কিছু নামে লিস্ট করে স্বাস্থ্য দপ্তর আমরা জমা দিতাম। আচ্ছা আচ্ছা, ওদেরকেও হয়তো দেওয়ার একটা ব্যাপার স্বাস্থ্যকর্মী থাকবে। বলতে, তাই না? স্বাস্থ্যকর্মী বা কি একটা যেন বলে ওটা। আমরা ডেঙ্গু কর্মী হিসেবে কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিতে হবে, ভালো কথা মনে করেছেন। ঠিক আছে, ডেঙ্গু কর্মীকে ক্যামেরাটা অন করুন। সবাই ক্যামেরা অন করুন। মধুরিমা, আরে বাবি কোথায় যাবে? আমি যাবো পৌরসভায়। আমি যে ফোন এলো শুনতে পেলে তোমরা সবাই? হ্যাঁ